এডুকেশনাল সেন্টারে আজকে ক্লাসে সকলকে স্বাগত। আমি ডক্টর রূপম মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইকোনমিক্স, কবি সুকান্ত মহাবিদ্যালয়, ভদ্রেশ্বর, ওয়েস্ট বেঙ্গল। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি PECC 103 অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স। এই যে পেপার, সেই পেপারের জাতীয় আয় বলে আমরা যে অধ্যায়টি পড়ছিলাম, সেই অধ্যায়ের আজকে শেষ পর্ব। আজকের তৃতীয় ক্লাসে আমরা জাতীয় আয়ের এই শেষ অংশটি নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমাদের প্রথমে যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুটি কি থাকবে। তো আজকে আলোচনার প্রথম বিষয়টি থাকবে যে জাতীয় আয় মূলত তিনটি পদ্ধতিতে পরিমাপ করা হয়ে থাকে। একটি পদ্ধতির নাম উৎপাদন শুমারি পদ্ধতি, এটিকে আমরা অনেক সময় মূল্য সংযোজন প্রক্রিয়া নামেও নাম দিয়ে থাকি। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আয় শুমারি পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে ব্যয় শুমারি পদ্ধতি। এই তিনটি পদ্ধতিতে কিভাবে কোনো দেশের জাতীয় আয় গণনা করা যায়, নির্ধারণ করা যায়, সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানব। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত আমরা একটা গুরুত্বপূর্ণ ধারণা শিখব, সেটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের ফাঁক, বাণিজ্য ফাঁক এবং সরকারি আয় ব্যয়ের মধ্যে ফাঁক। এই যে তিনটি ফাঁক, এই যে ধারণা, সেই ধারণা এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা আসলে কেমন একটা ম্যাক্রো ইকোনমিক মডেলে, সেই সম্পর্কে আমরা আলোকপাত করব। আমরা এই ধারণাগুলির উপর ভিত্তি করে বেশ কিছু গাণিতিক সমস্যা আজকের ক্লাসে আলোচনা করব। এই ধরনের গাণিতিক সমস্যার কিছু কিছু যে স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে তাতেও এই ধরনের অঙ্ক করে দেওয়া আছে, করতে দেওয়া আছে। এবং শেষে আমরা আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্স। একটি মুক্ত অর্থনীতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা। লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্স, সেই ব্যালেন্সের ধারণা কি, তার বিভিন্ন খাত কি হয় এবং তাতে সমতা রক্ষা সেটাই ব্যাপার কিভাবে। তো এই কটা বিষয় নিয়ে আজ আমরা আজকের ক্লাসেতে মূলত আলোচনা করব। তো প্রথমেই আসা যাক যে জাতীয় আয় পরিমাপের যে উৎপাদন শুমারি পদ্ধতি। আসলে এই পদ্ধতিতে আমরা যখন জাতীয় আয় নির্ধারণ করে থাকি, সেক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে অর্থনীতিতে যে অন্তিম পর্যায়ে দ্রব্য এবং সেবা সামগ্রীগুলি উৎপাদিত হয় তার যে মূল্য, সেইগুলোকে সংযোজন করেই আমরা সাধারণভাবে দেশের জাতীয় আয় নির্ধারণ করে থাকি। কিন্তু আমি এর আগের ক্লাসেও বলেছি যে যে কোনো উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপে সংগঠিত হয়, কতগুলি স্টেজে সংগঠিত হয়, এবং কোনো এক ধাপে যে সমস্ত দ্রব্যগুলি উৎপাদিত হয় সেই উৎপাদিত দ্রব্য আবার অনেক ক্ষেত্রে তার পরবর্তী ধাপের উৎপাদনের কাজে কিন্তু লাগে। এবং এইটার নিরিখে আমরা যে সমস্ত দ্রব্য সামগ্রী অর্থনীতিতে পাই তাকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে একদম বেসিক কাঁচামাল, যেগুলি সেখান থেকে আমরা অনেক সময় তৈরি করি। দ্বিতীয় ধরনের যে দ্রব্য, সেটাকে আমরা বলি অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্য, এবং সেই অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্য থেকে আবার কিন্তু আমরা অন্তিম পর্যায়ের দ্রব্য, ফাইনাল গুডস যাদের বলা হয়, সেটা তৈরি করতে পারি। অর্থাৎ কাঁচামাল থেকে প্রথম ধাপে হয়তো কোনো একটি অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্য তৈরি হলো, এবং পরবর্তী ক্ষেত্রে এই অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্য থেকে আবার অন্তিম পর্যায়ের দ্রব্য আমরা তৈরি করতে পারি। যখন আমরা জাতীয় আয়ের গণনা করি তখন কিন্তু কেবলমাত্র অন্তিম পর্যায়ের যে দ্রব্যগুলি আছে সেই দ্রব্যগুলির যে মূল্য, সেগুলিকেই কিন্তু আমরা আলোচনার বিষয়বস্তু হিসেবে ভাবি। কাঁচামাল বা অন্তর্বর্তী পর্যায়ের যে দ্রব্য, সেগুলোর মূল্যকে কিন্তু ধরি না। তার মূল কারণ হচ্ছে এইটা যে কাঁচামাল বা অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্যের মূল্য অন্তিম পর্যায়ের দ্রব্যের মূল্যের মধ্যে ধরাই থাকে। তাই আমরা যদি পৃথক পৃথক ভাবে অন্তিম পর্যায়ের দ্রব্যের মূল্যের সাথে আবার কাঁচামালের দাম এবং অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্যের দামগুলিকে যোগ করে অর্থনীতিতে মোট কত মূল্যের দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপাদিত হয়েছে সেটা নির্ধারণের চেষ্টা করি, তাহলে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে কাঁচামাল বা অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্যের মূল্যগুলিকে একাধিকবার গুণে ফেলার একটা ভুল আমরা করি। এবং এই ভুলটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি বহুবার গুণানজাত ভুল। আমরা ইংরেজিতে বলি দ্য এরার অফ মাল্টিপল কাউন্টিং। তো সেই কারণে
আমরা কেবল প্রথমেই মনে রাখবো যে উৎপাদনের অন্তিম পর্যায়ের যে দ্রব্য সামগ্রীগুলি উৎপাদিত হয় সেগুলিকেই কিন্তু আমরা আমাদের এই আলোচনার বিষয়বস্তু হিসেবে রাখবো যখন জাতীয় আয় গণনা হবে। আমি একটা সহজ উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ধরে নেওয়া যাক যে কোনো একজন চাষি আউট অফ নাথিং 100 টাকার হুইট তৈরি করলেন, গম, এবং সেই হুইটের সবটাই তিনি কোনো একজন বেকারিকে বেচে দিলেন। ধরে নেওয়া যাক 100 টাকার গম তিনি ওই 100 টাকাতেই বেচে দিলেন এবং বেকারি ওই 100 টাকার গমটিকে নিয়ে তা থেকে এক ধরনের পাউরুটি তৈরি করলো বেকারি, এবং সেই পাউরুটিটির দাম হলো ধরে নেওয়া যাক 200 টাকা। তাহলে এবার এই যে 200 টাকার পাউরুটি বেকারি, সেই পাউরুটিটি বেকারি একটি খাদ্য উৎপাদক সংস্থাকে বেচে দিল। খাদ্য উৎপাদক সংস্থা ওই 200 টাকার যে পাউরুটি তা থেকে মনে করে নেওয়া যাক 500 টাকার কোন একটি খাবার, ধরে নেওয়া যাক বার্গার, সে তৈরি করবে। তাহলে এক্ষেত্রে আমি যদি বলি এটুকুই কোন একটা অর্থনীতিতে উৎপাদন হয়েছে, তাহলে এখানে আমরা কিন্তু তিনটি দ্রব্যের কথা বললাম। একটা হচ্ছে ওই গম এর সৃষ্টি, আরেকটি হচ্ছে পাউরুটির সৃষ্টি, এবং তৃতীয়টি হচ্ছে বার্গারের সৃষ্টি। তাহলে উৎপাদন, বার্গার উৎপাদন এই তিনটি ধাপে সংগঠিত হয়েছে। এবার আমি যেটা বলতে চাইছি, আমরা যদি কেউ জিজ্ঞেস করে যে এবার উৎপাদন সমানী পদ্ধতিতে এই দেশের জাতীয় আয় কত, সেখানে আমি যদি শুধু ওই অন্তিম পর্যায়ের যে দ্রব্যটি অর্থাৎ বার্গার তার মূল্যটিকেই শুধু না ধরে তার সাথে পাউরুটির যে মূল্য অর্থাৎ 200 টাকা এবং গমের যে মূল্য অর্থাৎ 100 টাকা যোগ করে বলি অর্থনীতিতে মোট 800 টাকা দ্রব্য সেবা সামগ্রী সব তৈরি হয়েছে, তাহলে কিন্তু আমরা এই গমকে 3 বার যোগ করলাম। কেন? গম নিজে একা একবার 100 টাকা হিসেবে যুক্ত হলো, দ্বিতীয়বার সে যুক্ত হলো পাউরুটির মধ্যে থাকা গম হিসেবে, কারণ পাউরুটি প্রস্তুতকারক যে বেকারি সে কিন্তু পাউরুটির দামটা ধরে নিয়েই কিন্তু তার গমের দামটা ধরে নিয়েই কিন্তু সেটার পাউরুটির দাম নির্ধারণ করেছে। তাহলে গমের দাম একবার গম একা হিসেবে ট্রিটেড হলো, তার পরবর্তী সময় পাউরুটির মূল্য নির্ধারণের ক্ষেত্রে গমের দাম আরেকবার নির্ধারিত হলো, এবং তারপরে তৃতীয়বার যিনি বার্গার কোম্পানি তিনি যখন তার বার্গারের দাম ফিক্স করছেন তখন কিন্তু তিনি গমের দামটা বার্গারের দামের মধ্যে ধরাই আছে। তাহলে গমকে আমরা 3 বার গুনে ফেললাম না? একবার গম নিজে একা, একবার পাউরুটির মধ্যে গম, একবার বার্গারের মধ্যে গম, এবং একইভাবে আমরা পাউরুটিকেও 2 বার গণনা করলাম। একবার হচ্ছে পাউরুটি একা হিসেবে, আরেকবার হচ্ছে বার্গারের মধ্যে পাউরুটি হিসেবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমরা একই জিনিসকে বহুবার গুণনজাত ভুলের সমস্যা করছি, এবং এই ভুল থেকে যদি আমাকে বেরিয়ে আসতে হয় তাহলে আমরা যে পদ্ধতির সাহায্য নিই তাকেই বলা হয় মূল্য সংযোজন পদ্ধতি। তাই উৎপাদন সমানী পদ্ধতিতে জাতীয় আয় নির্ধারণের ক্ষেত্রে এই বহুবার গুণনজাত ভুল, এই যে সমস্যা, এটাকে যদি আমরা অতিক্রম করতে চাই তাহলে মূল্য সংযোজন পদ্ধতি নামক পদ্ধতির সহায়তা আমরা নিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে এই মূল্য সংযোজন পদ্ধতি আসলে কি? মূল্য সংযোজন পদ্ধতিতে আমরা প্রথমেই বলেছি উৎপাদন নানা স্তরে সংগঠিত হতে পারে। তাহলে আমরা ধরে নিই উৎপাদনের যে কোনো একটি স্তর, উৎপাদনের যে কোনো একটি স্তরে ওই স্তরের যে অন্তিম পর্যায়ের দ্রব্য এবং ওই স্তরে যে ব্যবহৃত অন্তর্বর্তী পর্যায় বা কাঁচামাল, সেই যে দ্রব্য ব্যবহৃত হচ্ছে তার যে মূল্য, এদের মধ্যে যে বিয়োগফল, সেটাই হচ্ছে ওই স্তরের মূল্য সংযোজন। আমি আরো একবার বলি বুঝতে সুবিধে হবে। উৎপাদনের যে কোনো একটি স্তরে মূল্য সংযোজন বলতে আমরা বুঝি মানে উৎপাদনের ওই স্তরটি কি মূল্য সংযোজন করলো, তার কাছে ইনিশিয়ালি কি মূল্যের জিনিস এসেছিল এবং ফাইনালি সেটা থেকে সে কি মূল্যের জিনিস তৈরি করলো, এর যে বিয়োগফল সেটাই তো ওই স্তরের মূল্য সংযোজন। তাই আমরা বলছি উৎপাদনের যে কোনো স্তরে ওই স্তরে যে অন্তিম পর্যায়ের দ্রব্য তার যে মূল্য, তা থেকে ওই স্তরে যে অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্যগুলি ব্যবহৃত হয় তার যে মূল্য, সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ওই স্তরের মূল্য সংযোজন পাব। এভাবে উৎপাদন যদি বিভিন্ন স্তরে সংগঠিত হয় তাহলে প্রত্যেকটি স্তরের মূল্য সংযোজনগুলিকে এভাবে নির্ধারণ করে যদি আমরা সেগুলিকে সব যোগ করে ফেলি তাহলে আমরা মোট মূল্য সংযোজন বা স্থূল মূল্য সংযোজন পাই,
এটাই কিন্তু কোনো দেশের জাতীয় আয় গণনায় কাজে লাগে। আমি এখানে একটি উদাহরণ দিয়েছি যা দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। স্লাইডে উদাহরণটা দেখানো হয়েছে যে মনে করি কোনো বেকারি ১০০ টাকা মূল্যের কাঁচামাল, সেই কাঁচামালটি দুধ হতে পারে, সেই কাঁচামালটি আটা, গম এসব হতে পারে, যাই হোক ইস্ট হতে পারে, যা দিয়ে মানে বেক করা হয়। তো এই ১০০ টাকা মূল্যের কাঁচামাল সে নিয়ে এসে তা থেকে সে ২০০ টাকা মূল্যের পাউরুটি প্রস্তুত করবে এবং সেই পাউরুটির সবটাই সে কোনো খাদ্য উৎপাদক সংস্থা, আমি একটু আগে যে উদাহরণ দিচ্ছিলাম, তাকে বেচে দিল এবং খাদ্য উৎপাদক সংস্থা ওই ২০০ টাকার যে ব্রেড পাউরুটি তা থেকে ধরে নেওয়া যাক ৫০০ টাকা মূল্যের একটি বার্গার প্রস্তুত করবে। এবার আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এক্ষেত্রে সংযোজিত মূল্য মানে মোট সংযোজিত মূল্য কত হবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে দেওয়া হতে পারে, বইতে এই ধরনের কিছু জায়গা করে দেখানো আছে। তাহলে এখানে উৎপাদন কটা ধাপে সংগঠিত হয়েছে। প্রথম ধাপটা হচ্ছে যিনি কাঁচামালটা তৈরি করেছেন তার একটা স্তর আছে। দ্বিতীয় ধাপটি হচ্ছে যে ধাপে বেকারি পাউরুটি তৈরি করেছেন তার একটি স্তর আছে এবং তৃতীয় হচ্ছে যেখানে খাদ্য উৎপাদক সংস্থা বার্গার প্রস্তুত করেছেন সেই একটি স্তর আছে। তাহলে এখানে উৎপাদন ৩টি স্তরে সংগঠিত হয়েছে। এবার যিনি কাঁচামাল প্রস্তুতকারক সংস্থা তিনি ১০০ টাকার কাঁচামাল প্রস্তুত করেছেন, যেহেতু এই অঙ্কেতে অন্য কোনো ইনফরমেশন ধরে দেওয়া নেই, আমরা ধরতে পারি তিনি আউট অফ নাথিং ১০০ টাকার কাঁচামাল প্রস্তুত করেছেন। তাহলে কাঁচামাল প্রস্তুতকারক সংস্থার যে মূল্য সংযোজন সেটা হচ্ছে কাঁচামাল উৎপাদক সংস্থা 0 থেকে ১০০ টাকা মূল্যের কাঁচামাল তৈরি করেছে। তাহলে কাঁচামাল উৎপাদক সংস্থার ক্ষেত্রে অন্তিম পর্যায়ের দ্রব্যটা হচ্ছে ওই কাঁচামাল এবং তার কাছে অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্য হচ্ছে তার মূল্য হচ্ছে 0। তাহলে তিনি যে ভ্যালুটা অ্যাড করেছেন ইকোনমিতে সেটা হচ্ছে ১০০ টাকা। এবং উৎপাদনের দ্বিতীয় স্তর হচ্ছে বেকারি। বেকারি কি মূল্য সংযোজন করবে। বেকারি ১০০ টাকার কাঁচামাল কিনলো, তা থেকে ২০০ টাকার পাউরুটি তৈরি করলো। তাহলে বেকারির দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই পাউরুটি উৎপাদনের যে স্তর সেখানে অন্তিম পর্যায়ের দ্রব্য কোনটি, পাউরুটি। আর সেখানেতে অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্য কোনটি, ওই কাঁচামাল যেটা কেনা হয়েছে। তাহলে বেকারি অর্থনীতিতে কত টাকা মূল্যের দ্রব্য সামগ্রী মূল্য সংযোজিত করলেন, সেটা হচ্ছে ২০০ মাইনাস ১০০ অর্থাৎ ১০০ টাকা। ফাইনালি আমরা যখন খাদ্য উৎপাদক সংস্থার কথা বলছি, তিনি বেকারির থেকে ওই ২০০ টাকা মূল্যের পাউরুটি নিয়ে তা থেকে ৫০০ টাকা মূল্যের বার্গার প্রস্তুত করলেন। তাহলে এই যে ২০০ টাকা মূল্যের তিনি ব্রেডটা নিলেন, এটা হচ্ছে তার কাছে অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্য এবং তিনি যে অন্তিম পর্যায়ের দ্রব্যটি তৈরি করলেন সেটি হচ্ছে বার্গার, তার মূল্য হচ্ছে ৫০০। তাহলে তিনি কত টাকার ভ্যালু অ্যাড করলেন, ৫০০ মাইনাস ২০০ অর্থাৎ ৩০০ টাকা। তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে একটা সামগ্রিক অর্থনীতিতে মোট যে মূল্য সংযোজিত হলো, মোট যে মূল্য সংযোজনের যে পরিমাণ হলো সেটা তাহলে কত হবে, ১০০ টাকা, ১০০ টাকা এবং ৩০০ টাকা। এই তিনটিকে যোগ করলে আমরা যে মোট মূল্য সংযোজন পাই তার পরিমাণটা দাঁড়াচ্ছে দেখা যাক ৫০০ টাকা। ৩০০, ১০০, ১০০। তাই এই ৫০০ টাকাই কিন্তু অন্তিম পর্যায়ের দ্রব্যের মূল্য। তো এই বিষয়টাই আমরা বলতে চাইছি। এইভাবে আমরা উৎপাদন সুমারি পদ্ধতিতে কোনো দেশের জাতীয় আয় গণনা করতে পারি এবং এখানে বহুবার গুণানজাত ভুলের একটা সমস্যা থাকতে পারে, যেহেতু উৎপাদন বিভিন্ন দশায় বিভিন্ন স্তরে সংগঠিত হয়। এক স্তরের দ্রব্য অন্য স্তরে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে, অন্তর্বর্তী পর্যায়ের দ্রব্য হিসেবে ব্যবহৃত হতে পারে। তা থেকে বেরিয়ে আসার জন্য আমরা যে পদ্ধতিটি ব্যবহার করি সেটি হলো মূল্য সংযোজন পদ্ধতি। মূল্য সংযোজন পদ্ধতি বলতে কি বোঝায়, কিভাবে মূল্য সংযোজন করা হয়, তার প্রক্রিয়া কি, একটা উদাহরণ সহযোগে আমরা বোঝালাম। এই পুরো বিষয়টা হচ্ছে উৎপাদন সুমারি পদ্ধতি সম্পর্কে আমাদের আলোচনা। দ্বিতীয় যে বিষয়টি, দ্বিতীয় যে উপায় যার মাধ্যমে আমরা জাতীয় আয় গণনা করতে পারি সেটাকে বলা হয় আয় সুমারি পদ্ধতি। নামটা থেকেই বোঝা যাচ্ছে যে কোনো দেশের নাগরিকগণ কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে বিভিন্ন উৎপাদনমূলক কাজে যুক্ত থেকে তারা যা রোজগার করেন অর্থাৎ তাদের যে অর্জিত আয় সেগুলোকে যোগ করলেই দেশের জাতীয় আয় পাওয়া যায়। আমরা এর আগে বুঝিয়েছিলাম যে উৎপাদনশীল কাজ বলতে আমরা সেই ধরনের কাজগুলিকে বোঝাই যা বিনিয়োগের মাধ্যমে উপযোগ সৃষ্টি করে। তাই আমাদের যে অর্থনীতিতে বিভিন্ন উৎপাদনের উপকরণ আছে তারাই উৎপাদনের কাজে নিযুক্ত হয়।
তো এই উৎপাদনের উপকরণগুলিকে আমরা ক্লাসিক্যাল ধ্রুপদী ভাবে মূলত 4টি ভাগে ভাগ করে থাকি: জমি, শ্রম, মূলধন এবং উদ্যোগ। এবার যিনি জমির মালিক, তিনি তার জমিকে উৎপাদনের কাজে ব্যবহার করতে দিয়ে তার বিনিময়ে যা প্রাপ্ত করেন, বিনিময়ে যা অর্জন করেন, সেটা হচ্ছে খাজনা। তাহলে জমির মালিক পান খাজনা, যিনি শ্রম দেন সেই শ্রমিক তার শ্রমের বিনিময়ে পান মজুরি, যিনি মূলধনের মালিক তিনি তার মূলধন ভাড়া দিয়ে তা থেকে কিছু সুদ বাবদ আয় করতে পারেন, এবং সবশেষে যিনি উদ্যোক্তা তিনি এই পুরো উৎপাদনের কাজটিকে সংগঠন করার জন্য এই সমস্ত বাকি উৎপাদনের উপকরণগুলিকে তাদের পেমেন্ট মিটিয়ে দেওয়ার পর রেভিনিউ থেকে সেটা বাদ দিলে যা পড়ে থাকে অর্থাৎ মুনাফা, সেটি হচ্ছে তার রোজগার। তাহলে এইভাবে উৎপাদনের বিভিন্ন উপকরণগুলির যা রোজগার সেগুলিকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা জাতীয় আয়কে যদি ওয়াই বলি, তাহলে ওয়াই শুড ইকুয়ালস টু হবে আর প্লাস ডব্লিউ প্লাস স্মল আর প্লাস পাই। আমি এখানে দেখিয়েছি কোনটা কি দিয়ে নোটেট হচ্ছে। এখানে একটা বিষয় আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, মনে রাখা দরকার, সেটা হচ্ছে যখন আমরা এই জাতীয় আয় গণনা করব, আমরা কেবলমাত্র সেই সকল ব্যক্তিগত আয়গুলিকেই জাতীয় আয়ের অংশ হিসেবে ধরব যা নাকি উৎপাদনমূলক কাজের মাধ্যমে অর্জিত হয়েছে। আমরা এর আগের দিন ক্লাসে বলেছিলাম অর্থনীতিতে বিভিন্ন সময় মানুষ এমন কিছু আয় করেন যা কিন্তু উৎপাদনমূলক কাজে অংশগ্রহণ করে অর্জিত নয়। তারা কোনো উৎপাদনমূলক কাজে অংশগ্রহণ না করেও সেই আয় পেয়ে থাকেন, তাকে প্রাপ্ত আয় বলে, রিসিপ্ট, ইনকাম রিসিপ্ট বলে। সেগুলি কিন্তু তার ব্যক্তিগত আয় হলেও জাতীয় আয়ের অংশ হবে না। আমি এক্ষেত্রে দুটি উদাহরণ আগের দিন দিয়েছিলাম। একটি হচ্ছে হস্তান্তর আয়, যে যতদিন কোনো শ্রমিক কোনো কাজের বিনিময়ে তার মজুরি পান, সেটি তার ব্যক্তিগত আয়ও বটে এবং সেটি জাতীয় আয়েরও অংশ হয়। কিন্তু যদি কোনো শ্রমিক তিনি হয়তো কাজ পাননি, বেকার আছেন, এবং তাই জন্য তিনি সরকারের কাছ থেকে কিছু বেকার ভাতা পান, তাহলে কিন্তু সেই বেকার ভাতা তার ব্যক্তিগত আয় হলেও জাতীয় আয়ের অংশ নয়, কারণ সেই বেকার ভাতা দিয়ে বেকার ভাতাটি পেতে তিনি কিন্তু কোনো উৎপাদনমূলক কাজ করেন। ঠিক একইভাবে ভিখারির আয় বা অনেক ব্যক্তির যে পেনশন জনিত আয়, এগুলো কিন্তু এই ধরনের হস্তান্তর আয়ের উদাহরণ, যা ওই ব্যক্তির ব্যক্তিগত আয় হলেও জাতীয় আয়ের অংশ হয় না। এছাড়াও আরেকটি বিশেষ ক্যাটেগরির আয় আছে যেটিকে আমরা বলি মূলধনী লাভ, অর্থাৎ কোন একটি বিশেষ সম্পদকে কোন একটি বিশেষ দামে কিনে যদি পরবর্তী সময় তার থেকেও একটু বেশি দামে বেচা যায়, তাহলে যিনি এই কারবারটি করলেন তিনি যে অর্থ উপার্জন করলেন, এইটিকে আমরা অনেক সময় মূলধনী লাভ করি। এটা শেয়ার বাজারে হতে পারে, জমির বাজারে, বাড়ির বাজারে হতে পারে। তো এই ধরনের আয়ও কিন্তু ওই ব্যক্তির ব্যক্তিগত আয় হলেও তা জাতীয় আয়ের অংশ নয়, কারণ এটি কোনো উৎপাদনশীল কাজের মাধ্যমে অর্জিত হয়নি। তাহলে আমরা যখন আয় শুমারি পদ্ধতির আলোচনা করব, সেখানে আমাদের যেটা মনে রাখার দরকার সেটা হচ্ছে দেশের উৎপাদনের যে সমস্ত উপকরণগুলি আছে, 4টি উপকরণ আছে: জমি, শ্রম, মূলধন এবং উদ্যোক্তা। এরা বিভিন্ন উৎপাদনমূলক কাজে যুক্ত থেকে যে আয় করেন তাদের যে সমষ্টি, সেটাই দেশের জাতীয় আয় হয়। এবং জাতীয় আয় গণনার ক্ষেত্রে আমরা হস্তান্তর আয় বা মূলধনী লাভ, যেগুলো হচ্ছে প্রাপ্ত আয়, অর্জিত আয় নয়, উৎপাদনমূলক কাজে অংশগ্রহণ করে আয় নয়, সেগুলোকে কিন্তু আমরা আলোচনা করব। তৃতীয় যে পদ্ধতি যার মাধ্যমে জাতীয় আয় গণনা করা যেতে পারে সেটি হচ্ছে ব্যয় শুমারি পদ্ধতি। অর্থাৎ অর্থনীতির যে বিভিন্ন উপাদানগুলি বা এককগুলি আছে, তারা যা ব্যয় করেন সেই ব্যয়গুলির সমষ্টিও কিন্তু দেশের জাতীয় আয়। আমি যা এখানে ধরে নেওয়া হয়েছে যে অর্থনীতিকে একটি বদ্ধ অর্থনীতি আপাতত আলোচনার সুবিধার জন্য, এবং সেখানে সরকারি ক্ষেত্র উপস্থিত। তো বদ্ধ অর্থনীতি হলে সেই দেশটি বাইরের দেশের সাথে আপাতত বাণিজ্য করছে না, এবং সেখানে সরকারি ক্ষেত্র উপস্থিত মানে সরকারেরও একটি চাহিদার জায়গা আছে। তাহলে যদি অর্থনীতিতে এই ধরনের 3টি উপাদান বা একক থাকে, পরিবার, ফার্ম এবং সরকার, তাহলে অর্থনীতির যে ব্যয়, সেই ব্যয়ের একটা দিক পরিবারের দিক থেকে আসে, এটাকে আমরা ভোগ ব্যয় জনিত চাহিদা বলে থাকি। আরেকটি ব্যয় ফার্মের দিক থেকে আসে, যারা উৎপাদন প্রতিষ্ঠান, ফার্মের যে ব্যয় সেটাকে আমরা বলি বিনিয়োগ ব্যয়। ফার্ম বিভিন্ন উৎপাদন সংস্থা সৃষ্টি বা কোনো জায়গাতে কোনো ব্যবসা তৈরি করার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে।
আর তৃতীয় যে ব্যয়ের দিকটি সেটি হচ্ছে বিভিন্ন দ্রব্য এবং সেবা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে সরকারের যে ভোগ ব্যয়, সেটাও হচ্ছে কিন্তু তৃতীয় পার্ট। তাহলে অর্থনীতিতে এই ভোগ ব্যয়ের তিনটি অংশ, একটি হচ্ছে পরিবারের ভোগ ব্যয়জনিত চাহিদা, আরেকটি হচ্ছে ফার্মের বিনিয়োগ ব্যয়জনিত চাহিদা, এবং তৃতীয়টি হচ্ছে সরকারের বিভিন্ন দ্রব্য সামগ্রীর চাহিদা। এই তিনটিকে যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু আমরা কোনো দেশের জাতীয় আয় পেতে পারি। এবং সেই জন্য আমরা এখানেতে স্লাইডে দেখানো হয়েছে, উদাহরণ সহকারে আমরা দেখিয়েছি যে y equals to c plus i plus g। c হচ্ছে পরিবারের ভোগ ব্যয়জনিত চাহিদা, i হচ্ছে ফার্মের বিনিয়োগ ব্যয়জনিত চাহিদা, এবং g হচ্ছে সরকারের বিভিন্ন দ্রব্য এবং সেবা সামগ্রীর চাহিদা। এবার যদি অর্থনীতিটি মুক্ত অর্থনীতি হতো, অর্থাৎ অর্থনীতি বাইরের দেশের সাথে বাণিজ্য করত, তাহলে আরো দুটি টার্ম এই ইকুয়েশনে যুক্ত হতো। একটি হলো এক্স অর্থাৎ রপ্তানি, আরেকটি হচ্ছে এম অর্থাৎ আমদানি। তো এটি কেন হয় সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, আমরা জানি যে কোনো অর্থনীতিতে ভারসাম্যের শর্ত কি হয়, অর্থনীতির যা সামগ্রিক চাহিদা এবং যা সামগ্রিক যোগান সেটা পরস্পর সমান হবে। একটা ব্যক্তিগত বাজারেও যেমন এটা হয়, একটা বড় অর্থনীতির ক্ষেত্রেও ভারসাম্যের মূল ধারণা তো সেটাই। তো আমরা ওখানে বলি সাপ্লাই ইকুয়ালস টু ডিমান্ড একটা বিশেষ বাজারে। তাহলে এখানে যেহেতু অনেক বাজারের সমষ্টি একটা অর্থনীতি, তো সেখানে আমরা এগ্রিগেট সাপ্লাই ইকুয়ালস টু এগ্রিগেট ডিমান্ড বলবো, সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদার সাথে সমান। এখন যদি অর্থনীতি মুক্ত অর্থনীতি হয়, ভালো করে ভেবে দেখা যায় এই মুহূর্তে আমার দেশের যে দ্রব্য বা সেবা সামগ্রীর যে যোগান, সেই যোগান আসলে কি? সেই যোগানের দুটি অংশ আছে। একটি অংশ হচ্ছে যা আমি আমার দেশের মধ্যে নিজেই তৈরি করেছি, আমার দেশের রাজনৈতিক সীমারেখার মধ্যে আমি নিজেই তৈরি করেছি, যেটাকে আমরা অনেক সময় জিডিপি বলি। সেটা হচ্ছে ওয়াই, ধরে নেওয়া যায় আমার দেশের উৎপাদিত আমার দ্রব্য। আরেকটি হচ্ছে যেটা আমরা নিজেরা তৈরি করতে পারিনি, আমরা বাইরে থেকে আমার দেশে নিয়ে এসেছি, কিন্তু আছে এখন আমার দেশে। তাহলে একটা নির্দিষ্ট সময় কোনো দেশে যে দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী আছে, তার যে এগ্রিগেট সাপ্লাই, তার দুটো পার্ট। একটি হচ্ছে যেটা সে নিজেই তৈরি করেছে, আরেকটি হচ্ছে যেটা সে বাইরে থেকে নিয়ে এসেছে। যেটা সে বাইরে থেকে নিয়ে এসেছে সেটাকে আমরা কি বলি? আমদানি। সেটাকে আমি এম দিয়ে ডিনোট করছি। আর যা আমি নিজের দেশে নিজেই তৈরি করেছি সেটাকে আমরা বলছি আমাদের ডোমেস্টিক প্রোডাকশন, সেটাকে আমি ওয়াই বলছি, ডিডিপি। তাহলে ওয়াই প্লাস এম, এটাই হচ্ছে আমার সামগ্রিক যোগান। আর সামগ্রিক চাহিদা, আমি একটু আগেই ব্যাখ্যা করছিলাম, সামগ্রিক চাহিদা যদি বদ্ধ অর্থনীতি হয় তাহলে সেখানে আমাদের উৎপাদিত দ্রব্যের চাহিদা কে করতে পারে? আমাদেরই পরিবার করতে পারে, সেটা হলো সি। আমাদের ফার্ম করতে পারে বিনিয়োগ ব্যয়জনিত চাহিদা, আই। আমাদেরই সরকার করতে পারে, সেটা হলো জি। আবার অনেক ক্ষেত্রে আমাদের উৎপাদিত দ্রব্য বিদেশের বাজারে চাহিদাকৃত হয়। তো আমাদের দ্রব্য যখন বিদেশের বাজারে চাহিদাকৃত হয়, আমরা যখন সেটা পাঠাই, তখন সেটাকে আমরা কি বলি? রপ্তানি। তাহলে সামগ্রিক চাহিদা হচ্ছে সি প্লাস আই প্লাস জি, এটা হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড ফর ডোমেস্টিক গুডস। আর এটা হচ্ছে এক্স, এক্স হচ্ছে ফরেন ডিমান্ড ফর ডোমেস্টিক গুডস। তাহলে টোটাল ডিমান্ডের দুটো পার্ট, ডোমেস্টিক ডিমান্ড আর ফরেন ডিমান্ড। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় y প্লাস m দ্যাট ইজ ইকুয়ালস টু c প্লাস i প্লাস g প্লাস x। এবার এই m যেটা বাঁ দিকে আছে সেইটা যদি ডান দিকে চলে যায় তাহলেই হয়ে যাবে y ইকুয়ালস টু c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস i। এই x মাইনাস m কে আমরা পরবর্তী পর্যায়ে শিখব। অনেক ক্ষেত্রে বলা হয় বাণিজ্য ফাঁক, আমদানি মানে রপ্তানি এবং আমদানির মধ্যে যে গ্যাপ, সেটাকে আমরা অনেক সময় বলি বাণিজ্য ফাঁক। এটা অনেক ক্ষেত্রে আমরা নিট রপ্তানি এই নামেও অভিহিত করে থাকি, নেট এক্সপোর্ট করে নিট রপ্তানি। তো এইভাবে আমরা ব্যয়সীমানী পদ্ধতিতেও কোন দেশের জাতীয় আয় নির্ধারণ করতে পারি। এবং মজা হচ্ছে আমরা তিনটি পদ্ধতির যে পদ্ধতি অনুসরণ করি না কেন, তিনটি পদ্ধতিতেই কোনো একটি দেশের জাতীয় আয়ের পরিমাণ একই হবে। তো এটি গেল যে বিভিন্ন পদ্ধতিতে জাতীয় আয় নির্ধারণের ক্ষেত্রে। এবারে আমরা যে বিষয়টিতে আসছি সেটা হচ্ছে তিনটি বিশেষ দিক সম্পর্কে আমাদের একটু শিখতে হবে। একটা হচ্ছে সঞ্চয় বিনিয়োগের ফাঁক, আরেকটি হচ্ছে বাণিজ্য ফাঁক, এবং আরেকটি হচ্ছে সরকারের আয় ব্যয়ের ফাঁক। স্লাইডের এখানে দেখাতে আমি জানি না কেমন দেখাচ্ছে, হয়তো অ্যারো গুলো একটু ওপরে ওপরে উঠে গেছে। তো আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই তিনটে ফাঁককে সংজ্ঞায়িত করেছি। কিভাবে সংজ্ঞায়িত করেছি?
যে সঞ্চয় এবং বিনিয়োগের ফাঁক, সঞ্চয় মানে এস, বিনিয়োগ মানে আই, তাহলে সঞ্চয় বিনিয়োগের ফাঁক হচ্ছে এস মাইনাস আই। বাণিজ্য ফাঁক আমি একটু আগে বললাম এক্স মাইনাস এন। আর সরকারি আয় ব্যয়ের ফাঁক, তো এখানে সরকারি আয় ব্যয়ের ফাঁকের মধ্যে এখানে একটু লেখাতে একটু গন্ডগোল আছে, ওটা টি মাইনাস জি মাইনাস টিআর, ঠিক আছে, টি মাইনাস জি মাইনাস টিআর, ওটা ব্র্যাকেটটা তুললে প্লাস আসবে। কেন আমি এই কথাটা বলছি টি মাইনাস জি মাইনাস টিআর? টি হচ্ছে সরকারের কর বাবদ জনিত আয়, আর জি আর টিআর হচ্ছে সরকারের ব্যয়। জি হচ্ছে সরকারের প্রত্যক্ষ খরচ, আর টিআরটা হচ্ছে সরকারের ওই হস্তান্তর ব্যয়, মানে ওই বেকার ভাতা দেওয়া, সস্তায় চাল দেওয়া, পেনশন দেওয়া, এগুলোকে আমরা টিআর বলছি। আমি আবারও বলছি, এই যে তৃতীয় সমীকরণটি আছে, এই যে সমীকরণটি সরকারি আয় ব্যয়ের ফাঁক, এখানে এটি প্লাস না মাইনাস, এটা মাইনাস করে। এবারে আমরা জানি যে ব্যক্তিগত খরচযোগ্য আয়, আমরা এর আগের দিন ক্লাসে পড়েছিলাম, তাকে দুই ভাবে সংজ্ঞায়িত করা যায়। একটা হচ্ছে ওয়াই বি, যেটাকে আমরা ব্যক্তিগত খরচযোগ্য আয় বলি, সেটা হচ্ছে ওয়াই মাইনাস টি প্লাস টিআর। ওয়াই মানে আমার ইনকাম, তা থেকে ট্যাক্স বাদ দিলে যা পড়ে থাকে, অনেক সময় আমি হস্তান্তর কিছু পাই, তাহলে ওয়াই মাইনাস টি প্লাস টিআর এভাবেও ভাবা যেতে পারে, আবার সি প্লাস এস এভাবেও ভাবা যেতে পারে। অর্থাৎ আমার ব্যক্তিগত খরচযোগ্য আয়কে হয় আমি ভোগ করি অথবা আমি সঞ্চয়। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ বলছি। আর দ্বিতীয় সমীকরণ যেটা, সেটা হচ্ছে জাতীয় আয়ের যে ব্যয় সমানি পদ্ধতিতে আমরা দেখলাম মুক্ত অর্থনীতির ক্ষেত্রে, যে y ইকুয়ালস টু c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস n। তো এই দুটো সমীকরণকে নিয়ে আমরা এই তিনটি ফাঁকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি। 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? ডান দিকে আছে c প্লাস s, দ্যাট শুড বি ইকুয়ালস টু y মাইনাস t প্লাস tr, তাই না? এবার এই বাঁ দিকটা c প্লাস s যেমন আছে সেরকমই রইল, ডান দিকে এই যে y টি আছে, আমার নিশ্চয়ই কার্সারটি দেখা যাচ্ছে, এই যে y আছে, এই y এর জায়গাতে আমরা 2 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিলাম c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস n, অর্থাৎ y এর পরিবর্তে c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস n পুট করে দিলাম, মাইনাস t প্লাস tr যেমন আছে রইল। এবার লক্ষ্য করা যাক, এই c আর c কিন্তু কেটে গেল, এই দুদিক থেকে দুটো c কেটে গেল, তাহলে বাঁ দিকে কি পড়ে রইল? শুধু s। এবার ডান দিকে যে আইটা আছে, এই আইটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে চলে যাই, তাহলে বাঁ দিকটা কি দাঁড়াবে? s মাইনাস আই। এই s মাইনাস আইটাকেই আমরা বলছি সঞ্চয় বিনিয়োগের ফাঁক। এই অ্যারোটা একটু উপর দিকে উঠে গেছে, এটা s মাইনাস আইতে আসবে, অর্থাৎ s মাইনাস আই হচ্ছে সঞ্চয় বিনিয়োগের ফাঁক। এবার দেখা যাক ডান দিকে কি আছে, x মাইনাস m একটা টার্ম আছে, এটা কি আমরা বাণিজ্য ফাঁক বলছি, এখানেও অ্যারোটা একটু উঠে গেছে। আর তৃতীয় যে টার্মটি পড়ে আছে সেটা কি? এখানে আমি যদি মাইনাসটা কমন নিই, তাহলে টি মাইনাস জি, যেখানে একটা জি আছে, টি মাইনাস জি মাইনাস টি, টি মাইনাস জি মাইনাস টি আর যেটা বলেছিলাম সরকারি আয় ব্যয়ের মধ্যে ফাঁক। অর্থাৎ কোনো একটা দেশের এই যে তিনটি ফাঁক, সঞ্চয় বিনিয়োগের ফাঁক, বাণিজ্য ফাঁক এবং সরকারি আয় ব্যয়ের যে ফাঁক, সেটার মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এবারে আমরা কিছু গাণিতিক সমস্যা একটু দেখাই, তাতে আমার ধারণা যে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা বুঝতে আরো অনেকটা সুবিধা হবে। তো একটা উদাহরণ ধরে নেওয়া যাক, বইতে এরকম ধরনের একটি উদাহরণ দেওয়া আছে, আমি সেরকম একটি উদাহরণ এখানে ব্যবহার করছি। যারা ছাত্রছাত্রী তাদের স্টাডি ম্যাটেরিয়ালে এই ধরনের অঙ্ক পাওয়া যাবে, যে কিছু তথ্য দিয়ে দেওয়া হয়েছে এবং সেই তথ্য থেকে বলা হয়েছে যে কোন একটি দেশের জাতীয় আয়ের মান নির্ধারণ করতে হবে। তথ্যতে কিছু বিষয় এবং তার পরিমাণ কোটি টাকায় মানে বলে দেওয়া আছে। যেমন মূলধনের ক্ষয়ক্ষতি 120, বিক্রয়ে তার পরিমাণ 2000, আবগারি শুল্ক 200, প্রারম্ভিক স্টক 150, অন্তর্বর্তী ভোগ 480 এবং অন্তিম স্টক 100। আমাকে বার করতে হবে জাতীয় আয়। আচ্ছা, প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের মূলধনের ক্ষয়ক্ষতি মানে যে পরিমাণ, সেই পরিমাণটা দিয়ে দিয়েছে। তাহলে ফার্ম মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ যদি না করে, তাহলে উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখা যায় না, এটা আমরা সকলে জানি। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো বিক্রয়ের জায়গাতে যাই, তাহলে কোনো একটা দ্রব্য যখন মোট তৈরি করি,
সেই তৈরি করা দ্রব্যের কিছুটা অংশ আমরা বিক্রয় করতে পারি, আর বাকি অংশটা আমাদের স্টকের পরিবর্তন ঘটে। এমন হতে পারে আমি 100 ইউনিট শাড়ি তৈরি করলাম পুজোর সময়, ভালো বিক্রি হবে এরকম ভেবে। তো 100 ইউনিট শাড়ির মধ্যে দেখা গেল 90 ইউনিট শাড়ি বিক্রয় করতে পেরেছি, আর 10 ইউনিট শাড়ি আমার ওই মজুদ ভান্ডারের স্টকে জমে গেল। তো সেক্ষেত্রে আমাদের যে মোট উৎপাদনের যে মোট মূল্য, সেটা হচ্ছে 100টা শাড়ির মূল্য। সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে পরিমাণ শাড়ি আমরা বিক্রয় করতে পেরেছি, বিক্রয় মূল্য। আরেকটা হচ্ছে স্টকের কি পরিবর্তন ঘটলো, অর্থাৎ 10 ইউনিট শাড়ি পারিনি, সেটা স্টকেতে জমে গেল। তাহলে এই যে স্টকের যে পরিবর্তন, এই স্টকের পরিবর্তনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? অন্তিম স্টক কি হলো আর প্রারম্ভিক স্টক কত ছিল। কোন একটা সময় শুরু হওয়ার ক্ষেত্রে যখন সেই সালটা শুরু হচ্ছে, তখন আমার কাছে স্টক কত ছিল, এবং এই সালটা যখন শেষ হয়ে গেল তখন আমার কাছে স্টক কত হলো। এর মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে স্টকের পরিবর্তন। এবার লক্ষ্য করা যাক, এইখানে যে ছকটা দেওয়া হয়েছে টেবিলটি, তাতে কিন্তু এই দু ধরনের ইনফরমেশন দেওয়া আছে। আমার কার্সারটি লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটি প্রারম্ভিক স্টকের কথা বলা আছে 150, এবং একটি অন্তিম স্টকের কথা বলা আছে 100। অর্থাৎ প্রারম্ভিকভাবে আমার কাছে যে স্টকটি ছিল, অন্তিম ক্ষেত্রে কিন্তু সেই স্টকের পরিমাণ কমে গেছে। অর্থাৎ আমার বুঝতে হবে যে আমার ইনভেন্টরি স্টকে রান ডাউন হয়েছে, অর্থাৎ বাজারে আমার দ্রব্যের ভালো চাহিদা আছে। তাহলে স্টকের পরিবর্তন কি হবে? অন্তিম স্টক মাইনাস প্রারম্ভিক স্টক। সেটা করলে হবে 100 মাইনাস 150 মানে -50। ঠিক আছে? তাহলে উৎপাদনের মোট মূল্য কি হবে? আমরা একটু আগে প্রথম সমীকরণে বলেছি উৎপাদনের মোট মূল্য হচ্ছে বিক্রয়ের মূল্য যোগ স্টকের পরিবর্তন। তো আমাদের এখানে বিক্রয়ের মূল্য পরিমাণ কত দেওয়া আছে? 2000, আর স্টকের পরিবর্তন আমরা এইমাত্র কত ক্যালকুলেট করেছি? -50। তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের উৎপাদনের মোট মূল্য পাওয়া যাবে। সেই পরিমাণটা তাহলে কি হবে? 2000 -50 মানে 1950। এভাবে আমরা পেলাম উৎপাদনের মোট মূল্য কত সেটা। এবারে এই যে উৎপাদনের মোট মূল্য, এই যে জায়গাটা আমরা জানতে চাইছি যে উৎপাদনের ক্ষেত্রে কি মূল্য সংযোজিত হয়েছে। উৎপাদনের মূল্য সংযোজন বলতে আমরা বোঝাই যে উৎপাদনের যে আমরা মোট মূল্য তৈরি করেছি, তা থেকে আমরা যদি অন্তর্বর্তী পর্যায়ের যে সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করেছি সেটাকে যদি আমরা বাদ দিই, তাহলেই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব যে আমাদের মূল্য সংযোজনের মোট পরিমাণ কত। এই উদাহরণে এই অঙ্কতে কিন্তু বলে দেওয়া আছে, আমরা বার করেছি অলরেডি, যে উৎপাদনের মোট মূল্য হচ্ছে 1950, এবং তা থেকে 480 আমার দেওয়া আছে অন্তর্বর্তী ভোগ। এই যে ছকের এই জায়গাটাতে দেখতে পাওয়া যাচ্ছে অন্তর্বর্তী ভোগ 480, এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি যে অংশটা প্রায় 1470, এটাই হচ্ছে আমার মূল্য সংযোজন, সংযোজিত মূল্য। এবার দেশের জাতীয় আয় যেটা আমরা বলি, মানে এই জাতীয় আয়ের যে পার্টটা, সেটাতে আমরা মূলত যেটা আনি সেটা হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আমরা এর আগের দিন বলছিলাম কোনটা দেশের জাতীয় আয়ের মধ্যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট থাকে। তাহলে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট বললে আমাদের কি করতে হবে? এই যে মূল্য সংযোজন ঘটেছে, তা থেকে পরোক্ষ বাণিজ্য কর যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু সেক্ষেত্রে আমরা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট পাবো, এবং সেটি হবে আমাদের জাতীয় আয়। এরপরে আরেকটি উদাহরণের কথা বলি, সেখানে কোন একটি দেশের কতগুলি তথ্য দেওয়া আছে। জিডিপির মান 6000, ব্যক্তিগত খরচযোগ্য আয় 5100, ভোগ ব্যয় 3800, বাণিজ্য ঘাটতি, বাণিজ্য ঘাটতি মানে হচ্ছে ফাঁক যেটা x - m, তাহলে mটা x এর থেকে বড়, তাই জন্য ঘাটতি, সেটা হচ্ছে 100। সেক্ষেত্রে বলছে যে কতগুলি বিষয় নির্ধারণ করো, যেমন সঞ্চয়ের পরিমাণ, বিনিয়োগের পরিমাণ, সরকারি ব্যয়ের পরিমাণ ইত্যাদি। এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের যখন সঞ্চয়ের পরিমাণের কথা আমরা যখন ভাবছি যে সঞ্চয়ের পরিমাণ বিষয়টি কি, তো আমরা জানি যে ব্যক্তিগত সঞ্চয় যেটা এস, সেটা হয় ব্যক্তিগত খরচযোগ্য আয়, তা থেকে যদি আমরা ভোগ ব্যয় বাদ দিই, তাহলেই কিন্তু ব্যক্তিগত সঞ্চয় পাওয়া। এখানে ব্যক্তিগত খরচযোগ্য আয় বলে দেওয়া আছে 5100, এবং এক্ষেত্রে আমার যে ভোগ ব্যয়ের পরিমাণ সেটাও দেওয়া আছে 3800। তাহলে আমরা যদি ব্যক্তিগত খরচযোগ্য আয় থেকে ভোগ ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা ব্যক্তিগত সঞ্চয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি 1300 টাকা। আবার আমরা একটু আগে ওই যে তিনটি ফাঁকের মধ্যে সম্পর্ক করলাম, সেভিং ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট এবং সরকারি আয় ব্যয়ের ফাঁক, এখানে ওই লাস্ট পার্টের ইকুয়েশনটা ঠিক লেখা আছে।
ওখানটাতে একটু প্লাস করে দিয়েছিল এর আগে স্লাইড। যাই হোক, এখানে ঠিক আছে। তো এই সমীকরণটি আমরা সকলে জানি। এবার লক্ষ্য করা যাক এই অঙ্কতে যে তথ্যগুলি দেওয়া আছে, আমাকে বলছি ইনভেস্টমেন্টের মান বার করো। এই তথ্যতে আমি এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, ইকুয়েশনে এস এর মানটা আমি নির্ধারণ করে ফেলেছি 1300, আই এটার মান আমায় নির্ধারণ করতে হবে, এক্স মাইনাস এম এর মান কিন্তু আমি জানি। কেন জানি? কারণ আমাকে তথ্য দেওয়া আছে বাণিজ্য ঘাটতি 100। বাণিজ্য ঘাটতি 100 মানে হচ্ছে এক্স মাইনাস এম মাইনাস 100। আর বলে দেওয়া আছে যে সরকারি আয় ব্যয়ের যে মানে যে ফাঁক আর কি, মানে টি মাইনাস জি মাইনাস টি আর, এই যে বিষয়টি, তো এইটার পরিমাণ কত? আমাদের এখানে একটা তথ্য দেওয়া আছে যে সরকারের বাজেট ঘাটতি, এখানে বাজেট ঘাটতির একটি পরিমাণ বলে দেওয়ার কথা। বাজেট ঘাটতির তথ্যটি বোধহয় মিস হয়ে গেছে। এখানে বাজেট ঘাটতি 200 বলে দেওয়া ছিল অঙ্কটিতে, যে সরকারের একটি বাজেট ঘাটতি আছে 200 টাকা। তো বাজেট ঘাটতি 200 টাকা মানে কি? এখানেতে আরো মাইনাস 200 হবে, ওই টি মাইনাস জি মাইনাস টি আর এখানে মাইনাস 200 টার্ম আসবে। তাহলে এইটা থেকে আমরা ইনভেস্টমেন্টের মানটা পেয়ে যাচ্ছি এই সমীকরণটা সমাধান করলে 1200। আর ফাইনালি সরকারি আয় ব্যয়ের সরকারি ব্যয়ের পরিমাণ কত সেটা আমাকে জিজ্ঞেস করতে চাওয়া হয়েছে, জি জি এর পরিমাণ কত? তো আমরা জানি y ইকুয়ালস টু c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। এখানে আমরা y জানি 6000, ওই যে জিডিপি বলে দেওয়া আছে। c হচ্ছে 3800, i এর মান এইমাত্র বার করলাম আমরা 1200, g এর মানটা আমায় বার করতে হবে, এবং x মাইনাস m এর মানটা মাইনাস 100, যেহেতু বাজেট ঘাটতি বলা আছে। তো এখান থেকে আমরা g এর মান পেয়ে গেলাম 1100। এখানে একটাই তথ্য একটু যোগ করে দিতে হবে, এটা হয়তো টাইপ করার সময় মিস হয়ে গেছে, সেটা হচ্ছে সরকারের বাজেট ঘাটতি 200। এটা এই ইনফরমেশনটাও কিন্তু এই স্লাইডে বলে দেওয়া থাকবে। তা না হলে এই যে এখানে মাইনাস 200 লিখেছি, আমার কার্সারটা সবাই দেখতে পাচ্ছে, মাইনাস 200 লিখেছি, এটা লেখা যায় না, এই তথ্যটা দেওয়া ছিল, এটা তোলার সময় কোনোভাবে মিস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরকম ধরনের অঙ্ক হতে পারে। তৃতীয় অঙ্ক যেটা, সেটা হচ্ছে আবার কোনো একটা দেশের ক্ষেত্রে বলে দেওয়া আছে জিডিপির মান, মোট বিনিয়োগ বলা আছে, নিট বিনিয়োগ বলা আছে। এই দুটি, এটার ধারণা শেখানোর জন্য এই অঙ্কটা আমি দিয়েছি। মোট বিনিয়োগ, নিট বিনিয়োগ, সরকারি ব্যয়ের পরিমাণ দেওয়া আছে, ভোগ ব্যয় দেওয়া আছে, সরকারের বাজেট উদ্বৃত্তের পরিমাণ দেওয়া আছে। দিয়ে ফার্স্টে জানতে চেয়েছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট কত হবে। আমার কাছে জিডিপি দেওয়া আছে, আমাকে এনডিপি বার করতে হবে। জিডিপি দেওয়া থাকলে তা থেকে এনডিপি বার করার নিয়ম কি? জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয়, মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ বাবদ অবচয় ব্যয়, সেটা বাদ দিলেই এনডিপি পাওয়া যায়। এখন মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ বাবদ অবচয় ব্যয় কিন্তু এই অঙ্কতে দেওয়া নেই, তাহলে সেটা আমাকে বার করে নিতে হবে। সেই তথ্যটা আমরা পাবো কোথা থেকে? সেই তথ্যটা আমরা পাবো ওই মোট বিনিয়োগ আর নিট বিনিয়োগের তফাৎ থেকে। মোট বিনিয়োগ থেকে নিট বিনিয়োগ বাদ দিলে যা পড়ে থাকে সেটাই হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ বাবদ খরচ। তাহলে এখানে জিডিপির পরিমাণ 6000, এবং আমরা এখানে দেখছি মোট বিনিয়োগ 800, নিট বিনিয়োগ 200, তাহলে এদের মধ্যে ডিফারেন্স করলে পাওয়া যাচ্ছে 600। তাহলে 6000 থেকে 600 বাদ দিলে আমরা এনডিপির মান পেয়ে গেলাম 5400। দ্বিতীয় যে বিষয়টি জানতে চেয়েছি সেটা হচ্ছে নিট রপ্তানি কত। আমাদের ভাবতে হবে নিট রপ্তানি আছে এমন একটি সমীকরণ, আমাদের যে জাতীয় আয়ের সমীকরণ, তাতে আছে y ইকুয়ালস টু c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। এর মধ্যে লক্ষণীয় y টা দেওয়া আছে 6000, c টা দেওয়া আছে 4000 ভোগ ব্যয়। i এর মানটা আমাকে সবসময় অঙ্ক কষার সময় i এর মানটি মোট বিনিয়োগ ধরে নিতে হয়, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেটের সময় মোট বিনিয়োগ মাইনাস নিট বিনিয়োগ করতে হয়, কিন্তু জাতীয় আয় ক্যালকুলেশনের সময় মোট বিনিয়োগটি ধরে এগোতে হয়। তাহলে i এর মান হচ্ছে 800, g এর মান দেওয়া আছে 1100, সরকারি ব্যয় 1100 দেওয়া আছে। তাহলে আমাকে x মাইনাস m টা বার করতে হবে। দেখো দ্বিতীয় সমীকরণ b এর পার্টটা যেভাবে কষে দেওয়া আছে তা থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে x মাইনাস m এর মান হয়ে যাচ্ছে 100। এবার তৃতীয় যে ইনফরমেশনটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে সরকারি কর বাবদ আয় এবং হস্তান্তর ব্যয়ের মধ্যে পার্থক্য। কর বাবদ আয় এবং হস্তান্তর ব্যয়, কর বাবদ আয়কে আমরা টি বলি আর সরকারের হস্তান্তর ব্যয়কে আমরা টিআর বলি। তাহলে টি মাইনাস টিআর এর মানটা আমার কাছ থেকে জানতে চেয়েছি। তো টি আর টিআর দেওয়া জায়গাটাকে আমরা কি বলতে পারি, যে সরকারের যে বাজেট ফান্ড তার মধ্যে টি আছে, টিআর আছে আর জি আছে।
এখানে কার্সারটা আমি যেখানে দেখাচ্ছি তাতে আমি লিখছি যে টি মাইনাস জি মাইনাস টিআর। এই টি হচ্ছে সরকারের আয়, তা থেকে জি বাদ গেল সরকারের প্রত্যক্ষ খরচ, টিআর বাদ গেল হস্তান্তর যে খরচ। তাহলে এইটা করলে এটার পরিমাণ বলা আছে বাজেট উদ্বৃত্ত 30, তার মানে এইটা হচ্ছে 30 পজিটিভ। তার মধ্যে জিটা বলে দেওয়া আছে 1000। তাহলে আমাকে এখান থেকে শুধুমাত্র বার করে নিতে হবে টি মাইনাস টিআর কত। টি মাইনাস টিআর কি হবে, জিটা এর পাশে চলে আসবে। তাহলে 1100 ছিল, তার সাথে 30 যোগ হয়ে 1130 হবে সরকারের টি মাইনাস টিআর এর দাম। এর পরেরটা আছে ব্যক্তিগত খরচযোগ্য আয় কত। তো আমরা জানি ব্যক্তিগত খরচযোগ্য আয় মানে হচ্ছে ওয়াই মাইনাস টি মাইনাস টিআর। টি মাইনাস টিআর এর মান পেয়ে গেছি 1130, আর ওয়াইটা জানি 6000। 6000 থেকে ওটা বাদ দিয়ে দিলেই 4870 পাওয়া যাবে, যেটা ব্যক্তিগত খরচযোগ্য আয়। আর সবশেষে জানতে চেয়েছে সঞ্চয়ের পরিমাণ কত। আমরা জানি ব্যক্তিগত খরচযোগ্য আয় থেকে ভোগ ব্যয়ের পরিমাণ বিয়োগ করলে আমরা সঞ্চয়ের পরিমাণ পাই। ব্যক্তিগত খরচযোগ্য আয় 4870, তা থেকে ভোগ ব্যয় 4000 বাদ দিয়ে দিলে যে 870 পড়ে থাকে সেটি হবে সঞ্চয়ের পরিমাণ। তো এই ধরনের নানা প্রকার গাণিতিক সমস্যাগুলি কিন্তু পরীক্ষাতে দেওয়া হতে পারে। এর সাথে আরেকটি ধারণাও আমরা অনেক সময় করে থাকি, সেটা হচ্ছে যদি এটা বদ্ধ অর্থনীতি হয় সেখানে 3 রকম সঞ্চয়ের প্রশ্ন হয়। একটা হচ্ছে ব্যক্তিগত সঞ্চয়, একটা হচ্ছে সরকারি সঞ্চয়, আর একটা হচ্ছে জাতীয় সঞ্চয়। এবং ভারসাম্য অবস্থায় এইসব সঞ্চয়গুলো মানে জাতীয় সঞ্চয়, জাতীয় ইনভেস্টমেন্ট বিনিয়োগ এর সাথে সমান হয়। তো সেটা দেখানোর জন্য আমরা ধরে নিচ্ছি একটি বদ্ধ অর্থনীতি, তাহলে এক্স মাইনাস এম টার্মটি থাকবে না, কারণ মুক্ত অর্থনীতির ক্ষেত্রে সেটি শুধু থাকে। তাহলে বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয়ের সমীকরণ কি হবে, y equals to c plus i plus g। এবারে আমি কি করেছি, একটা টি বলে টার্ম বাম দিক থেকেও বিয়োগ করেছি, ডান দিক থেকেও বিয়োগ করেছি। তাহলে কি ইকুয়েশনটা একই রইল, কোনো অসুবিধা নেই। একই জিনিস যদি আমি বাম দিক থেকেও বিয়োগ করি, ডান দিক থেকেও বিয়োগ করি, তাহলে ইকুয়েশনটা একই থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন করলাম। বললাম এই কারণে, তৃতীয় লাইনটাতে বোঝা যাবে, এই যেমন কার্সারটা যেখানে দেখানো হচ্ছে y মাইনাস টি, তার সাথে যদি সিটাকে এপাশে নিয়ে চলে যাই তাহলে এটা হয়ে যায় y মাইনাস টি মাইনাস সি। এই যে y মাইনাস টি মাইনাস সি, এটা আসলে কি, এটাই হচ্ছে ব্যক্তিগত সঞ্চয়। y মাইনাস টি হচ্ছে ব্যক্তিগত খরচযোগ্য আয়, তা থেকে সি বাদ দিয়ে পড়ে থাকে ব্যক্তিগত সঞ্চয়। আর ডান দিকে তাহলে কি পড়ে থাকে, y মাইনাস টি, সিটাও ওপাশে চলে গেছে, তাহলে পরে একটা এই যে টি জি আর টি দেওয়ার টার্মটাকেও যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস টিটা বাঁ দিকে এসে প্লাস টি হয়ে যাবে, আর প্লাস জিটা বাঁ দিকে এসে মাইনাস জি হয়ে যাবে। তাহলে টি মাইনাস জি আসলে কি, টি মাইনাস জি হচ্ছে সরকারের সঞ্চয়। সরকার কর বাবদ যা আয় করে আর যা খরচা করে তার মধ্যে যে গ্যাপ, সেটা তো সরকারের সঞ্চয়। তাহলে এই y মাইনাস টি মাইনাস সি হচ্ছে ব্যক্তিগত সঞ্চয়, আর টি মাইনাস জি হচ্ছে সরকারের সঞ্চয়। এই দুটোকে যোগ করলে থাকে জাতীয় সঞ্চয় এস। তাহলে এটা দেখা যাচ্ছে আই এর সাথে সমান। অর্থাৎ যখন ভারসাম্য অবস্থা হয় তখন দেশের জাতীয় সঞ্চয় দেশের বিনিয়োগের সাথে সমান। এটাও একটা গুরুত্বপূর্ণ আইডেন্টিটি। এরপরে আমরা যে বিষয়টিতে ঢুকছি সেটা হচ্ছে কোনো দেশের লেনদেন উদ্বৃত্তের ধারণা। তো আমরা অনেক সময় জানি যে আমরা যখন কোনো বৈদেশিক বাণিজ্য করি, মানে এটা মনে রাখতে হবে লেনদেন উদ্বৃত্তের ধারণা কিন্তু কোনো একটা মুক্ত অর্থনীতির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে নয়। অর্থাৎ একটি দেশকে অন্য দেশের সাথে বাণিজ্যে অংশগ্রহণ করতে হবে, তখনই কিন্তু আমরা এই লেনদেন উদ্বৃত্তের ধারণার প্রসঙ্গে আসবো। তাহলে যখন আমরা বিভিন্ন ধরনের বৈদেশিক বাণিজ্য করি, বৈদেশিক বিনিয়োগ করি, অথবা দেশের নাগরিকরা বিদেশের নাগরিকদের সাথে নানা রকম অর্থনৈতিক লেনদেনের কাজে যুক্ত থাকেন, তখন বিনিময়ের মাধ্যম যেটা হয় সেই মাধ্যমটা হচ্ছে বৈদেশিক মুদ্রা। তো এই বৈদেশিক মুদ্রার মানে পরিস্থিতি কেমন, এটারই এক ধরনের স্ট্র্যাটেজি হচ্ছে লেনদেন উদ্বৃত্তের স্ট্র্যাটেজি। কোন একটা দেশে লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্স এটা বা লেনদেন উদ্বৃত্ত, এটা বলতে আমরা বোঝাই যে কোন একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর সময়টা ধরে নেওয়া হয়, ওই দেশের নাগরিকদের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকদের যে সমস্ত নানা ধরনের অর্থনৈতিক লেনদেনের কাজ সম্পাদিত হয় তার একটা সুসংবদ্ধ বা পদ্ধতিগত পরিসংখ্যান, সেটাই হচ্ছে লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্স। অর্থাৎ আমার দেশের নাগরিকদের সাথে পৃথিবীর অন্যান্য নাগরিকদের যে বিভিন্ন রকম অর্থনৈতিক লেনদেনের কাজ ঘটে, সেটা আমদানি রপ্তানি হতে পারে, সেটা বিনিয়োগের ক্ষেত্র হতে পারে,
সেটি কোনো একতরফা হস্তান্তর হতে পারে, যেমন আমি কাউকে দান করলাম, ডোনেট করলাম, গ্রান্ট করলাম, এমন হতে পারে। আমি কাউকে সুদ ঋণ দিয়েছিলাম, সে এখন সুদের টাকা ফেরত দিচ্ছে, তা হতে পারে। তো এরকম বিভিন্ন রকমের ট্রানজাকশন হতে পারে। আমি বিদেশের জমি কিনতে পারি, বিদেশিরা আমার এখানে জমি কিনে ব্যবসা করতে পারে, কারখানা বাড়ি তৈরি করতে পারে। এই সব ধরনের যে কার্যকলাপগুলো ঘটে কোন একটা নির্দিষ্ট বছর সময়কালের মধ্যে, তার একটা সিস্টেমেটিক স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড, সেটাই হচ্ছে লেনদেন প্রবৃত্তের ব্যালেন্স। এবং এইটা পড়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে দেশের লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্সের এখন পরিস্থিতি কেমন, সেটা ভালো আছে না খারাপ আছে, এবং সেখান থেকে সরকার, দেশের সরকার বা দেশের কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের নীতি নিলে, আমরা জানি যে সরকার যখন কোনো নীতি নেয় সেগুলোকে আমরা ফিসক্যাল বলি, আর কেন্দ্রীয় ব্যাংক যে নীতিগুলি নেয় আর্থিক নীতিগুলি, কি ধরনের নীতি নিলে এই অর্থনৈতিক বৈদেশিক মুদ্রা সঞ্চয় ভান্ডারের পরিস্থিতি আরো উন্নত হবে, সে সম্পর্কেও কিন্তু আমরা একটা সম্যক ধারণা পেতে পারি। যে কোনো দেশের লেনদেন উদ্বৃত্তের যে ব্যালেন্স, তাতে আমরা এই এই সবটিকে মূলত দুটি খাতে ভাগ করতে পারি। যে মূল যে ট্রানজাকশন গুলো হয় তাকে আমরা দুটি খাতে ভাগ করতে পারি। একটিকে বলা হয় চলতি খাত, কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটিকে বলা হয় মূলধনী খাত বা ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি খাতের মধ্যে চারটে জিনিস পড়ে। নাম্বার ওয়ান, দ্রব্য এবং সেবা সামগ্রীর আমদানি। নাম্বার টু, দ্রব্য এবং সেবা সামগ্রীর রপ্তানি। নাম্বার থ্রি, একতরফা হস্তান্তর। এখানে একতরফা হস্তান্তর বলতে বোঝাই যে আমরা কাউকে কিছু দিলাম, তার বদলে কিছু নিলাম না। লেনদেনের কাজে কি হয়, আমি কোনো দ্রব্য দিলে তার দাম নিই, বা আমি দাম দিলে তার বদলে দ্রব্য পাই, বা আমি বিনিয়োগ করলে তার বদলে সুদ পাই, ইত্যাদি ইত্যাদি, বা প্রফিটের অংশ পাই। কিন্তু একতরফা মানে হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে কিছু দেবে, কিন্তু তার বিনিময়ে কিছু প্রত্যাশা করবে না। এটা গ্রান্টের ক্ষেত্রে হতে পারে। এমন হতে পারে কোনো একটি দেশ যুদ্ধ বিধ্বস্ত, বা কোনো একটি দেশে বন্যা খরাতে প্রচুর মানুষ মারা গেছেন, ভূমিকম্প হয়ে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, যুদ্ধের কারণেও হতে পারে। তো এরকম নানা পরিস্থিতিতে যখন কোনো দেশের সরকার ওই দেশকে সাহায্য করার জন্য কিছু অর্থ দেন, তিনি এটা আশা করেন না যে সেই টাকাটি একটা নির্দিষ্ট সময় পর সুদে আসলে ফেরত দেওয়া হবে। তো এটিকে বলা হয় গ্রান্ট। অনেক সময় উপহার দেওয়া হয়, গিফট। তো এইগুলো সব হচ্ছে একতরফা হস্তান্তরের উদাহরণ, সেটা আমাদের চলতি খাতের ট্রানজাকশন গুলোর মধ্যে ধরা যায়। আর পুরনো কোনো ঋণের উপর যদি কোনো অর্জিত সুদ হয়, সেই সুদটা আমাকে দিতে হতে পারে, সেই সুদটা আমি বাইরে থেকে পেতে পারি, সেগুলোও কিন্তু চলতি খাতের মধ্যে আসে। এই চারটে বিষয় আসে। মূলধনী খাতে আমরা যে সমস্ত ট্রানজাকশন গুলোকে দেখাই, সেই ট্রানজাকশন গুলো হচ্ছে সব অ্যাসেট ট্রানজাকশন, অর্থাৎ সম্পদের যে লেনদেন ঘটে সেই ট্রানজাকশন। এখানে দ্রব্য সামগ্রী, একতরফা হস্তান্তর, এইগুলোর কথা বলা হয় না। এবং এই মূলধনী খাতের যে ট্রানজাকশন, তাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি। যখন দেশের ইন্ডিভিজুয়ালসরা এই ধরনের ট্রানজাকশনে অংশগ্রহণ করেন, তখন আমরা তাকে বলি ব্যক্তিগত মূলধনী খাত, ইংরেজিতে বলে প্রাইভেট ক্যাপিটাল অ্যাকাউন্ট। কিন্তু দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যখন এর মধ্যে যুক্ত হয়ে যান, তখন আমরা সেটাকে বলি অফিসিয়াল রিজার্ভ ট্রানজাকশন। এবার এই এই যে মূল যে খাত, সেই খাতটাকে আমরা একটি ব্যালেন্স শিটের মাধ্যমে এই লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্সের জায়গাটা দেখাই। এবং সেই ব্যালেন্স শিটে আমরা সবসময় জানি দুটি দিক থাকে, ক্রেডিট এন্ট্রি এবং ডেবিট এন্ট্রি। তো ক্রেডিট এন্ট্রি সবসময় পজিটিভ হিসেবে আমার কাছে আসে, আর ডেবিট এন্ট্রি মানে নেগেটিভ। তো এখানে রুল অফ থামটা কি? রুল অফ থাম এই লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্সের ক্ষেত্রে হয় যে যখনই কোনো দেশ কোনো ট্রানজাকশন করে, আমার দেশের সাথে বিদেশিদের কোনো ট্রানজাকশন হয়, সেই ট্রানজাকশনের প্রভাবে যদি আমার দেশে বৈদেশিক মুদ্রার আগমন ঘটে, অর্থাৎ আমার দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ভান্ডার বাড়ে, তাহলে সেই ধরনের এন্ট্রিকে আমরা বলি ক্রেডিট এন্ট্রি। আর যে কার্যকলাপের জন্য আমার দেশ থেকে বৈদেশিক মুদ্রা বেরিয়ে যায় বা বৈদেশিক মুদ্রার সঞ্চয় ভান্ডার হ্রাস পায়, সেগুলোকে আমরা বলি ডেবিট এন্ট্রি। একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টি বুঝতে সুবিধা হবে। আমি যদি রপ্তানি করি, ধরে নেওয়া যাক দ্রব্যেরই রপ্তানি করি, তাহলে দ্রব্য রপ্তানি হলে কি হবে, আমার দেশে বৈদেশিক মুদ্রা আসবে, তাহলে আমার দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ভান্ডার বাড়বে। তাহলে দ্রব্য বা সেবা সামগ্রীর রপ্তানিকে আমি কি ধরনের ট্রানজাকশন বলতে পারি? ক্রেডিট। এবং এটি কোন খাতে অন্তর্ভুক্ত হবে? চলতি খাতে। আবার ধরে নেওয়া যাক আমার দেশের কিছু বিনিয়োগকারী
আমার দেশের কিছু ইনভেস্টর তারা বিদেশে কোনো একটি ব্যাংকে বা কোনো শেয়ারে টাকা ইনভেস্ট করবে, তাহলে সে এটা কি ধরনের ট্রানজাকশন হচ্ছে? সম্পদের ট্রানজাকশন হচ্ছে, যেমন এটা মূলধনী খাত। এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমি যখন বিদেশে টাকা ইনভেস্ট করতে যাচ্ছি, আমি তো টাকা নিয়ে গেলে ইনভেস্টেড হবে না। বা আমি যদি চাই বিদেশে একটা জমি কিনবো, সেখানে কারখানা বাড়ি হবে, তো বিদেশে গিয়ে আমি যখন জমি কিনতে যাবো, আমাকে তো বিদেশের কারেন্সিতে জমিটা কিনতে হবে। তাহলে আমার দেশের টাকাকে বিদেশি কারেন্সিতে কনভার্ট করে গিয়ে ওই জমিটি কিনতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করবে, আমার দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাবে, তখন কিন্তু এটা হয়ে যাবে আবার ডেবিটেড। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই যে বৈদেশিক বিনিয়োগ, এই বৈদেশিক বিনিয়োগ কিন্তু আবার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং পোর্টফোলিও বিনিয়োগ, এই দুই প্রকারের হতে পারে। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কি হয়, যখন কোনো বিদেশি ফার্ম প্রত্যক্ষভাবে, ধরে নেওয়া যাক আমাদের দেশে এসে কোনো জমি কিনে সেখানে নতুন করে কারখানা বাড়ি তৈরি করে বিনিয়োগের কাজ করলেন, অথবা আমার দেশে অলরেডি এক্সিস্টিং কোন একটি বিনিয়োগ সংস্থার সাথে তিনি মার্চ করলেন বা তাকে টেক ওভার করলেন, অ্যাকোয়ার করলেন, করে ব্যবসার কাজ করলেন, সেটিকে আমরা বলছি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। অর্থাৎ এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের মূল উদ্দেশ্যটা প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড। এই বিনিয়োগ দু রকমের হতে পারে, আমি একটু আগেই বললাম যে একদম নতুন জমি কিনে সেখানে কারখানা বাড়ি তৈরি করে বিনিয়োগ হলো, সেটাকে আমরা অনেক সময় বলি গ্রিন ফিল্ড ইনভেস্টমেন্ট। গ্রিন ফিল্ড ইনভেস্টমেন্ট। আবার অনেক সময় আমার দেশের অনেক কোম্পানি যারা অলরেডি এস্টাবলিশ কোম্পানি, অনেকদিন ধরে বাজারে ব্যবসা করছে, তাদের কাছে ইনফরমেশন ভালো আছে, তাদের অভিজ্ঞতা ভালো, তাদের কাস্টমার বেস ভালো, এই সুবিধাটা কিন্তু নতুন কোনো ফার্মের কাছে তৈরি করতে বহুদিন সময় লাগে। এই সুবিধাটা পাওয়ার জন্য অনেক সময় কি হয়, বিদেশি ফার্ম এক্সিস্টিং কোনো ফার্মের সাথে মার্জ করে, অথবা কোনো কোনো সময় তাকে অ্যাকোয়ার করে বা টেক ওভার করে। এরকম প্রচুর উদাহরণ আছে, আমি বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না। সেটি হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগ। তো বৈদেশিক বিনিয়োগ যদি প্রত্যক্ষ হয়, তার মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের কাজে সরাসরি যুক্ত থেকে তা থেকে মুনাফা পাওয়া। কিন্তু পোর্টফোলিও বিনিয়োগ হলে তার কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে মূলধনী লাভ করা। এবং এই ধরনের পোর্টফোলিও বিনিয়োগকে আমরা অনেক সময় ইংরেজিতে বলি ফুটলুজ ক্যাপিটাল। এগুলো ভীষণ আনস্টেবল হয়। যে দেশ ভালো সুদ দেয়, তো বিনিয়োগকারীরা টাকা তুলে সেই দেশে নিয়ে গিয়ে ইনভেস্ট করে দেয়। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হলে কি হয়, আমি অলরেডি কারখানা বাড়িতে টাকা ইনভেস্ট করে ফেলেছি, কারখানা বাড়ি বানানো হয়ে গেছে, রাতারাতি আমি সেই টাকা বেচে দিয়ে অন্য কোথাও চলে যাবো এত সহজ নয়। কিন্তু এটা একটা দীর্ঘকালীন ভাবনার ভিত্তিতে করা। পোর্টফোলিও বিনিয়োগ অনেক স্বল্পকালীন ভাবনার ভিত্তিতে করা। এখন এই লেনদেন উদ্বৃত্তের যে ব্যালেন্স, এটাকে আমরা বলি সর্বদাই সমতা থাকে। কেন সর্বদা সমতা থাকে, তার কারণ হচ্ছে যে এটি একটি ব্যালেন্স শিট, এবং আমরা জানি ব্যালেন্স শিটে প্রত্যেকটি এন্ট্রি দুবার করে করতে, একবার ক্রেডিট হিসেবে, আবার সাইমালটেনিয়াসলি ডেবিট হিসেবে। যেমন আমি একটু আগে রপ্তানির কথা বললাম, যে আমি গুডস রপ্তানি করলাম, তো আমি 500 টাকার গুডস রপ্তানি করলাম, তাহলে এখানে 500 টাকার গুডস যদি আমি রপ্তানি করি, তাহলে আমার দেশে যদি 500 টাকা আসে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার কাছে একটা গুডসের যে এক্সপোর্ট, তা থেকে আমার কাছে একটা 500 টাকা ক্রেডিট এলো। এটা যেমন ঘটনা, আবার 500 টাকা মূল্যের যে দ্রব্য, সেটাও যে আমার দেশ থেকে বেরিয়ে গেল, সেটাও তো ঘটনা। তাহলে একই সাথে আমার কাছে একটা প্রতিটা ট্রানজাকশন একবার ক্রেডিট এবং একবার ডেবিট হিসেবে এন্ট্রি হয়। এবং যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই সেটা হয়, তাহলে আমি যদি সমস্ত ক্রেডিটগুলিকে যোগ করি এবং সমস্ত ডেবিটগুলিকে যোগ করি, তাহলে টোটাল ক্রেডিট এবং টোটাল ডেবিট সর্বদাই সমান হবে। এই জন্যই আমরা অনেক সময় বলে থাকি যে লেনদেন উদ্বৃত্তের সব সময়তেই সমতা থাকে। ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ ব্যালেন্সেস ইটসেলফ। আমি এটা আমাদের স্টাডি মেটেরিয়ালের বই থেকেই নেওয়া। আমি ভারতের বিওপি 2019-20 সালের ইকোনমিক সার্ভে থেকে নেওয়া, পেজ নাম্বার 104, ভলিউম নাম্বার 2-তে কেমন দেখতে হয় তার একটা ধারণা আমি দিয়েছি। হ্যাঁ, দেখা যাবে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ইম্পোর্ট, এক্সপোর্ট, ট্রেড ব্যালেন্সের ক্ষেত্রে বলা হয়েছে 1-2, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট এগুলোর মধ্যে ডিফারেন্স করে দেখানো হয়েছে। ইনভিজিবলস মানে এক ধরনের সার্ভিস ট্রেডের কথা বলা হয়, আমি পরের স্লাইডে আসছি বিষয়গুলো। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আমরা আরো বেশ কিছু জিনিসপত্র করছি, সবগুলি হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস। এবং সেই সব দিয়ে একদম লাস্ট যে পার্টটা আছে, সেখানে দেখা যাচ্ছে চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটার পরিমাণ কত, মাইনাস। অর্থাৎ আমাদের দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এই বছরের ট্রানজাকশনের ফলে এত ইউএস মিলিয়ন ডলার কমে গেছে। তো এইটা আমি প্রথম স্লাইডে বলছিলাম যে লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্স পাঠের উদ্দেশ্য হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার যে
পরিস্থিতি কি সেটা অনেকটা বোঝা যায়। এরপরে আমরা যে জায়গাটা বোঝার চেষ্টা করছি যে এই যে বিভিন্ন ট্রানজাকশনস গুলো হয় তার কতগুলো বিশেষ নাম আছে। যখন আমরা দ্রব্যের ট্রানজাকশন করি না, দ্রব্যের রপ্তানি আমদানি করি, সেটা খালি চোখে দেখা যায়, সেটাকে বলা হয় দৃশ্য বাণিজ্য। কিন্তু যখন আমরা সেবার ট্রানজাকশন করি, সেবার ট্রানজাকশন কিরকম? সেবা রপ্তানি, সেবার আমদানি। তো এটা হতে পারে বিভিন্ন রকমের ট্রাভেল, ট্যুরিজম, ব্যাংকিং সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস, লিগাল সার্ভিস, এগুলোরও তো ট্রানজাকশন হয়। তো এইগুলোও কিন্তু ট্রান্সপোর্ট, কমিউনিকেশন। তো এই সবগুলোই কিন্তু আমরা বলি অদৃশ্য বাণিজ্য, কারণ সেবা বাণিজ্যকে তো খালি চোখে দেখা যায় না। তো এবার এই চলতি খাতের মধ্যেই আবার কতগুলো ব্যালেন্স আছে, যেমন দ্রব্য বাণিজ্যের ব্যালেন্স। দ্রব্য বাণিজ্য বলতে আমরা বোঝাই দ্রব্যের এক্সপোর্ট মাইনাস দ্রব্যের ইম্পোর্ট, তার যে অর্থমূল্য, সেটাকে আমরা বলি দ্রব্য বাণিজ্যের ব্যালেন্স। এটাকে আমরা দৃশ্য বাণিজ্য বলি। সেরকম অদৃশ্য সেবা বাণিজ্যের ব্যালেন্স হচ্ছে অদৃশ্য বাণিজ্যের ব্যালেন্স। সেখানে কি হবে? কত টাকা সেবা রপ্তানি করলাম আর কত টাকা সেবা আমদানি করলাম, তার মধ্যে যে গ্যাপ, সেটা হবে সেবা বাণিজ্যের ব্যালেন্স। একইভাবে একতরফা হস্তান্তরের ব্যালেন্স হতে পারে। একতরফা হস্তান্তরের ব্যালেন্স মানে হচ্ছে আমরা একতরফা হস্তান্তর বাইরে থেকে কি পেলাম, ক্রেডিট ঢুকলো। আর আমরাও তো আবার অনেক সময় বিদেশিদের নানা কারণে একতরফা হস্তান্তর করে থাকি। এর মধ্যে যে নিট ব্যালেন্সটা হলো সেটাকে আমরা একতরফা হস্তান্তরের ব্যালেন্স বলি। আমরা পুরনো ঋণ কাউকে দিয়েছিলাম, সেই পুরনো ঋণ বর্তমান টাইম পিরিয়ডে, কারেন্ট পিরিয়ডে আমরা তার থেকে কিছু সুদ পাচ্ছি, সেটা যেমন একটা দিক। আবার আমরা কারোর কাছ থেকে ধার নিয়েছিলাম পুরনো, আমাকে আবার কিছু সুদ তাকে দিয়েও দিতে হচ্ছে, তার মধ্যে যে ব্যালেন্স, এটাকে আমরা বলছি পুরনো ঋণ থেকে অর্জিত আয়ের ব্যালেন্স। তাহলে এই যে চারটে ব্যালেন্স, অর্থাৎ দ্রব্য বাণিজ্যের ব্যালেন্স, সেবা বাণিজ্যের ব্যালেন্স, একতরফা হস্তান্তরের ব্যালেন্স এবং পুরনো ঋণ থেকে অর্জিত আয়, সুদ আয়ের মধ্যে তার যে ব্যালেন্স, এই চারটিকে যদি আমরা যোগ করি তাহলে যেটা পাই সেটাকেই বলা হয় চলতি খাতের ব্যালেন্স। 1 2 3 4 মনে রাখতে হবে, এর মধ্যে 1টা পজিটিভ হতে পারে, 2টা নেগেটিভ হতে পারে, 3টা পজিটিভ হতে পারে, আবার 4টা নেগেটিভ হতে পারে, সবগুলোই নেগেটিভ হতে পারে, সবগুলোই পজিটিভ হতে পারে, যা খুশি হতে পারে। এই যোগফলটা যা দাঁড়াবে সেটাই হচ্ছে চলতি খাতের ব্যালেন্স। চলতি খাতের ব্যালেন্স আর লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্স কিন্তু এক নয়। চলতি খাতের ব্যালেন্স গোটা লেনদেন উদ্বৃত্তের ব্যালেন্সের একটা পার্ট মাত্র। এই চলতি খাতের ব্যালেন্সকে আমরা সিএ বলছি, কারেন্ট অ্যাকাউন্ট। যদি এটা পজিটিভ হয় তাহলে আমরা বলবো চলতি খাতে উদ্বৃত্ত আছে, যদি এটা নেগেটিভ হয় তাহলে আমরা বলবো চলতি খাতে ঘাটতি আছে, আর যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা বলবো চলতি খাতে ব্যালেন্স আছে। একইভাবে আমরা যখন মূলধনী খাতের কথা বলছি, যেটাকে আমরা কে এ দিয়ে বলছি, তাহলে এখানে সম্পদ বিনিয়োগজনিত কারণে আমরা বিভিন্ন আয় করতে পারি, আবার সম্পদের বিনিয়োগজনিত কারণে কিছু ব্যয়ও হতে পারে। তা থেকে এদের যে ডিফারেন্স, সেটাকেই আমরা মূলধনী খাতের ব্যালেন্স হিসেবে চিহ্নিত করছি। আমরা জানি যে কোনো একটি দেশের লেনদেন ব্যালেন্সে সর্বদাই সমতা থাকে, তাহলে চলতি খাতের যে আয় এবং মূলধনী খাতের যে ব্যালেন্স, এগুলো যোগ করলে সবসময় আলটিমেটলি হিসাব রক্ষকের দৃষ্টিকোণ থেকে এটা ইকুয়ালস, আইডেন্টিক্যালি ইকুয়ালস টু 0 হবে। এখানে একটা আইডেন্টিক্যালি ইকুয়াল কথা লেখা আছে, ইকুয়াল লেখা নেই। তার কারণ হচ্ছে কিছু কিছু সময় কিছু স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি থাকে। এই স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলতে আমি বোঝাতে চাইছি, অনেক সময় এমন ঘটে যে কোনো একটি মালের অর্ডার গত বছর দেওয়া হয়েছে, সেই মালটির ডেলিভারি এই বছর ঘটবে। তাহলে এবার অর্ডারটা প্লেস করার সাথে সাথেই তো সবসময় মাল ডেলিভারি হয় না, 2-3 মাস, 4 মাস, 6 মাস সময় লাগে। তাহলে এবার ওই ট্রানজাকশনটা গত বছর ধরা হয়ে থাকলে তা সেটা রিয়ালাইজড হচ্ছে এই বছরে, এক্ষেত্রে ওটাকে কোন বছরের হিসাবের মধ্যে ধরা হবে সেই নিয়ে কিছু ডিসক্রিপেন্সি থাকতে পারে। অনেক সময় রাউন্ডিং এরার থাকে, অনেক সময় এরার অফ ট্রান্সক্রিপশন থাকে, এক জায়গা থেকে ডেটা তুলে বসানোর ক্ষেত্রে থাকে। এগুলোকে সব আমরা স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। তো এই ছিল আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু, এবং এর সাথেই আমরা আমাদের জাতীয় আয় অধ্যায়টি সম্পূর্ণ করলাম।